নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে কয়েকটা ফুটবল রিলেটেড আপডেটস যেগুলো নিয়ে তোমাদের প্রশ্ন আসছে সেইগুলো নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। তারই সঙ্গে আইএসএল এর সেমিফাইনাল, ফাইনাল, প্লে অফস কাদের মধ্যে হতে চলেছে সেই ব্যাপারটা নিয়ে অনেক কনফিউজিং হয়তো তথ্য তোমরা পেয়েছো, তো সেটার সঠিক তথ্যটাও তোমাদেরকে দিয়ে দেবো। এবং তার পাশাপাশি কিন্তু এএফসির কালকে ম্যাচ ছিল ইস্ট বেঙ্গলের, সেই ম্যাচটা নিয়েও কিছুটা কথাবার্তা বলে নেব। নর্মালি হয়তো এখন কয়েকদিন একটু ফুটবলের ভিডিও চ্যানেলে কম আসতে পারে, কারণ এখন তো তোমার ইন্টারন্যাশনাল ব্রেক শুরু হয়ে যাচ্ছে, তারপর তোমার ইন্ডিয়ার খেলা আছে, সেই সময় ভিডিও আসবে। এবং ইন্টারন্যাশনাল ব্রেকের পর কিন্তু হতে চলেছে আইএসএল এর প্লে অফ সেমিফাইনাল, তার আগে আইপিএল শুরু হচ্ছে, তো আইপিএল রিলেটেড কিছু ভিডিও বেশি আসতে পারে। তো যদি আমরা মেন টপিকে যাই, সেখানে যদি ফার্স্টে আমরা কথা বলি আইএসএল এর সেমিফাইনাল বা প্লে অফস কাদের মধ্যে হচ্ছে, তো আইএসএল এর টোটাল পয়েন্টস টেবিলটা এখন আর কি আমাদের সামনে চলে এসেছে। এবং টোটাল পয়েন্টস টেবিলে সব থেকে কনফিউজিং ব্যাপার হয়ে গিয়েছে যে ব্যাঙ্গালোর এফসি 38 পয়েন্টে, নর্থ ইস্ট 38 পয়েন্টে, জামশেদপুর 38 পয়েন্টে, তিনটে টিম 38 পয়েন্টে শেষ করেছে। সেখানে এবার কিরকম ভাবে সেটা সাজানো হবে সেই দিকেই নজর ছিল। তার কারণ হচ্ছে আইএসএল এ তো গোল ডিফারেন্স দেখা হয় না, হেড টু হেড দেখা হয়। আর যখন তিনটে টিম একসাথে 38 পয়েন্টে আটকে আছে, তো তিনটে টিমের সম্মিলিত হেড টু হেডে দেখা হবে। এবং সেই হিসেবে কিন্তু যেটা দাঁড়িয়েছে, মোহনবাগান 1 নম্বর, গোয়া 2 নম্বর, সেটা তো শিওর ছিলামই আমরা। তারপরের ব্যাপারটাও শিওরই ছিলাম যে বেঙ্গালুরু 3 নম্বরে থাকবে, নর্থ ইস্ট 4-এ, জামশেদপুর 5-এ, মুম্বাই সিটি 6-এ। তো সেটা কিন্তু এখন অফিসিয়ালি আমাদের সামনে চলে এসেছে। এবার প্লে অফসের ম্যাচ তোমার 4 নম্বর দলের সঙ্গে 5 নম্বরের আর 3 নম্বরের সঙ্গে 6 নম্বরের হবে। প্রথম প্লে অফসের ম্যাচ যেটা ফার্স্ট প্লে অফস ম্যাচ, সেটা হবে 3-এর সঙ্গে 6-এর, যেখানে কিন্তু বেঙ্গালুরুর সঙ্গে আবার মুম্বাই সিটি এফসির ম্যাচ কিন্তু হতে চলেছে। যেই ম্যাচটা এই দুটো টিম লাস্ট খেলেছে, সেই ম্যাচটাই তাদের প্লে অফসের ম্যাচ হতে চলেছে। এবং তারই সঙ্গে কিন্তু নর্থ ইস্টের সঙ্গে জামশেদপুর এফসি, যেই আর কি ম্যাচটা নর্থ ইস্টের হোম গ্রাউন্ডে হবে, সেটা কিন্তু আরেকটা প্লে অফসের ম্যাচ হতে চলেছে। তো দুটো প্লে অফসের ম্যাচ এই দুটো হবে। এবং মোহনবাগান কোন দলের সঙ্গে খেলবে, তো মোহনবাগান খেলবে হচ্ছে 4 নম্বর বনাম 5 নম্বর দলের ম্যাচটার মধ্যে যে দল জিতবে। মানে মোহনবাগানের প্রতিপক্ষ হতে চলেছে হয় নর্থ ইস্ট অথবা জামশেদপুর এফসি। এবার নর্মালি জামশেদপুর এফসিকে নিজেদের ঘরের মাঠে যতটা ভালো আমরা খেলতে দেখেছি, তার তুলনায় অ্যাওয়ে ম্যাচে কিন্তু জামশেদপুর কিছুটা হতাশাজনক ফুটবল খেলেছে। সেখানে কি হতে পারে যে মোহনবাগান বনাম নর্থ ইস্ট, সেই লড়াই কিন্তু আমরা আবারও দেখতে পেতে পারি আইএসএল এর সেমিফাইনালে। ডুরান্ড কাপের ফাইনালে আমরা দেখেছিলাম নর্থ ইস্ট হারিয়ে দিয়েছিল, দেন আইএসএল এর গ্রুপ স্টেজে মোহনবাগান দুটো ম্যাচে জেতে, এবং যেভাবে নর্থ ইস্টের ঘরের মাঠে গিয়ে মোহনবাগান হারিয়েছিল, এক কথায় সেটা পিওর ডমিনেন্স ছিল। তো সেই লড়াই কিন্তু আবারও আমরা আইএসএল এর সেমিফাইনালে দেখতে পেতে পারি, কারণ প্লে অফসের ম্যাচটা একটা লেগেরই ম্যাচ। আর যদি জামশেদপুর চমক দিয়ে দেয়, সেখানে জামশেদপুরের সঙ্গে ম্যাচ হবে। এবার সেমিফাইনাল হবে কবে, মানে সেমিফাইনাল তো দুটো লেগ মিলিয়ে হবে। মানে এবার সেখানে কিন্তু ফার্স্ট লেগের ম্যাচটা, দুটো সেমিফাইনাল হয়তো এপ্রিলের 2 তারিখ আর 3 তারিখ হবে, সেকেন্ড লেগটা কিন্তু এপ্রিলের 6 তারিখ আর 7 তারিখ হবে। যারা মোহনবাগানের হোম ম্যাচ দেখতে চাও ওয়াইবিকেতে গিয়ে, সেটা ওই এপ্রিলের 6-7 করে কিন্তু হতে চলেছে সেমিফাইনাল ম্যাচটা, যেটা কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে হবে। আর তার আগে প্লে অফসের ম্যাচটা হয়ে যাবে মার্চের 25 অব্দি। তো তোমার ইন্টারন্যাশনাল ব্রেক আছে, হতে পারে যে মার্চের 27-28 করে কিন্তু প্লে অফসের ম্যাচগুলো হয়ে যাবে। সেখানে কিন্তু আমরা শিওর হয়ে যাবো যে মোহনবাগানের সামনে কোন দল পড়তে চলেছে এবং এক্স্যাক্ট সেমিফাইনালের ডেটটা কবে, তার মধ্যে আমরা শিওর হয়েই যাবে। এখনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি। তোমাদের যে ডেটগুলো জানাচ্ছে, এগুলো পোটেন্সিয়াল ডেট, আর এর পাশাপাশি কিন্তু এপ্রিলের 12-13 করে ফাইনাল হতে পারে। তো এই গেল আইএসএল নিয়ে আপডেট। আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গিয়েছে সেমিফাইনাল কাদের বিরুদ্ধে মোহনবাগান খেলবে বা কাদের মধ্যে প্লে অফসের ম্যাচ হবে সেই ব্যাপারটা। এরপর যদি আমরা কথা বলি একটা ট্রান্সফার আপডেট নিয়ে, একটা রিউমোর নিয়ে, তো সেখানে যেটা শোনা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার্স এফসি তারা পরের মরশুমের জন্য একজন ভালো কোচ আনতে চাইছে। তাদের নজরে সের্জিও লোবেরা তো আছে, তার পাশাপাশি কিন্তু মোহনবাগানের শিল্ড উইনিং কোচ তোমার জোসে মলিনা, তার দিকেও কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির নজর আছে। জোসে মলিনার উপরও কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি ইন্টারেস্ট দেখাচ্ছে, সেই আপডেট বেরিয়ে আসছে। এবং কেরালা স্কোয়াডে নাকি বড়সড় পরিবর্তনও পরের মরশুম দেখা যেতে পারে, যেখানে হয়তো বেশ কিছু বিদেশি প্লেয়ারকে তো কেরালা ছেড়েই দেবে, ইভেন আদ্রিয়ান লুনার মতো প্লেয়ারকেও কেরালা ছেড়ে দিতে পারে বলে শোনা যাচ্ছে। তবে মলিনা কি কেরালাতে যাবে? দেখো, আমার মনে হয় না। আমি আগেই বলেছি যে মলিনা নিজে কলকাতায় থাকতে চাইছে, এবং মলিনার সঙ্গে 1 বছরের কন্ট্রাক্ট হলো। মলিনার যে ক্লজটা আছে, সেখানে কিন্তু 1+1 ছিল, যে শিল্ড চ্যাম্পিয়ন করলে সেটা ট্রিগার হবে। এবং মোহনবাগান ম্যানেজমেন্টও মলিনা যখন এত আগে ভাগে চ্যাম্পিয়ন করে দিয়েছে, মোহনবাগান ম্যানেজমেন্ট নিশ্চয়ই মলিনাকে সরাবে না। পুরোটাই মোহনবাগান ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে আছে। তারা মলিনাকে রাখতে চাইলে মলিনা কলকাতাতেই থাকছে, আর আই থিঙ্ক সেটাই হতে চলেছে। মলিনা মোহনবাগানেই থাকবে, সেখানে কেরালা ইন্টারেস্ট দেখালেও লাভ কিছু পাবে বলে আমার মনে হচ্ছে না। তো এই আপডেটটাও তোমাদেরকে দিয়ে রাখলাম। আর এরপর যদি আমরা কথা বলি এএফসি নিয়ে, তো কালকে আরকাদাগের ঘরের মাঠে গিয়ে ইস্টবেঙ্গল কিন্তু 2-1 হারলো, ফলে অবভিয়াসলি কিন্তু ইস্টবেঙ্গল ছিটকে গেল। এবার কালকে না, আমি ফার্স্টে ভেবেছিলাম যে
দুটো ফোনে 5 মিনিট ফ্রি খেলা দেখবো। যদি দেখি যে পজিটিভ কিছু আছে তাহলেই 19 টাকা খরচা করবো, নয়তো আগের দিন ফার্স্ট লেগে যেরকম ভুলভাল ম্যাচ হয়েছিল ওই টাইপের ম্যাচ দেখার জন্য আমার টাইম ওয়েস্ট করতেও আমি রাজি নই, 19 টাকা খরচা করতেও রাজি নই। কিন্তু ব্যাপারটা হচ্ছে খেলা চালানোর সঙ্গে সঙ্গেই দেখি ইস্টবেঙ্গল গোল করে দিয়েছে। তো আমি তো এক্সাইটেড হয়ে গেলাম যে ইস্টবেঙ্গল কি তাহলে আরকাদাকে গিয়ে জয় তুলে আনতে পারবে, এবং সেখানে কিন্তু খেলা দেখতে শুরু করলাম। তারপর আর অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেলছিল, মানে আরকাদাক টিমটা এমন কিছু টিম না, সেটা আমরা যুব ভারতীতেও দেখেছি যখন খেলতে এসেছে। তো সেখানে ভালো ফুটবল খেললে অবভিয়াসলি ইস্টবেঙ্গল আরকাদাককে হারাতে পারতো, এবং শুরুটাও ইস্টবেঙ্গল ভালো করেছিল। ডিয়ামেন্টাকোসকেও অন্য দিনের তুলনায় এদিন অনেক বেটার লাগছিল। মেসি বাউলির গোলে ফার্স্টে ইস্টবেঙ্গল এগিয়েও যায়, দেন বেশ কিছু সুযোগ তৈরি হয়। একটা ক্ষেত্রে ডিয়ামেন্টাকোস তো মানে অপোনেন্টের প্লেয়ারকে মাটি ধরিয়ে বেশ একটু ড্রিবেল ফিবেল করে একটা শট মারলো যেটা গিয়ে পোস্টে লাগে, কিন্তু রিচার্ড সেলিসটা ভাই একদম ফালতু। মানে ওখানে যেভাবে গোল মিস করলো, ডিয়ামেন্টাকোসের বলটা আর কি ফিরে আসার পর তার কাছে এলো, ওই টাইপের গোল বিদেশি প্লেয়ারের থেকে ছিছি ইন্ডিয়ান প্লেয়ারও মিস করবে না। এবং তারই সঙ্গে পরবর্তীকালে ডিয়ামেন্টাকোস আরও দুটো বল কিন্তু রিচার্ড সেলিসকে দিয়েছিল, একবার তো হেড রাখতে পারে না, একবার মারতে পারে না। টু বি অনেস্ট সুযোগ প্রচুর এসেছে ইস্টবেঙ্গলের কাছে, একটা সময় পর্যন্ত ইস্টবেঙ্গলকেই বেটার দল লাগছিল। একবার তো মেসি বাউলি পরপর দুবার আর কি শুট করে, দুবারই ডিফেন্ড হয়, ফলে ইস্টবেঙ্গল হয়তো অ্যাটাকও বেশি করছিল। কিন্তু ইস্টবেঙ্গল টিমে আছে একটা গাধা, হ্যাঁ হয়তো শুনে অনেকের খারাপ লাগতে পারে, গাধাটা হচ্ছে লালচুং নুঙ্গা। একটা প্লেয়ার কতটা কেয়ারলেস, কতটা দায়িত্বজ্ঞানহীন হতে পারে এই লালচুং নুঙ্গাকে দেখলে বোঝা যায়। যে প্লেয়ারটা বোধহয় আইএসএল এ 3টে রেড কার্ড দেখেছে, এবং এই ম্যাচেও একদম 10 মিনিটের মধ্যেই বোধহয় ফার্স্ট হলুদ কার্ডটা দেখে নেয়, তারপর আবার একটা ফাউল করে, রেফারি কিছু দেয় না, কার্ড দেখানোর মতো ফাউলও ছিল না। তবে আমি ভাবছিলাম অস্কার ব্রুজন দেরি কেন করছে, লালচুং নুঙ্গা রেড কার্ড খাবেই খাবে, এটা আমার ফিলিং আসছিল যে 15 মিনিট হয়েছে তাতেই তুলে নিক, হাফ টাইম অব্দি ওয়েট করারও দরকার নেই। তো তুলেনি, যেটা হবার ছিল সেটাই হলো। ওই 30 মিনিটের মতো একটা সময় গিয়ে লালচুং নুঙ্গা রেড কার্ড দেখে, যে ফাউলটা করে বক্সের বাইরে একটা প্রপার গোল স্কোরিং অপরচুনিটি তৈরি হচ্ছিল, বক্সের বাইরে ফাউল করে হলুদ কার্ড দেখাতেই হতো, রেড কার্ড হয়ে যায়। তো এই টাইপের গাধাদের নিয়ে ভাই ফুটবল খেলা যায় না। গাধাদের মাথাতেও হয়তো একটু বুদ্ধি থাকে, মানে এতটা কেয়ারলেস প্লেয়ার, এতটা দায়িত্বজ্ঞানহীন প্লেয়ার যদি টিমে থাকে, টিম ভালো করতে পারবে না, কোনোদিনই ভালো করতে পারবে না। যে এই টাইপের যদি প্লেয়ার থাকে, যে ইচ্ছা করে করে রেড কার্ড দেখে, তাকে নিয়ে আর কি বলা যাবে। এবং যখন থেকে 10 জনে হলো ইস্টবেঙ্গলের যে একটা অ্যাটাক আমরা দেখছিলাম সেটা কিছুটা কমে যায়, যদিও তারপর চান্স তৈরি হয়েছিল উল্টো দিকে আরকাদাগও অ্যাটাক করে। আরকাদাগের ঘরের মাঠে গিয়ে 11 জনের বিরুদ্ধে 10 জনের খেলাটা হয়তো একটু টাফ হতো, এবং আরকাদাগ অ্যাটাক করছিল, তবে তারপরে মনে হচ্ছিল ইস্টবেঙ্গল হয়তো আটকে দিতে পারবে। তবে লাস্ট মোমেন্টে গিয়ে একটা পেনাল্টি সিদ্ধান্ত, যেখানে সৌভিক চক্রবর্তী কিছুটা ফাউল তো করে, এবং ওখানে পেনাল্টি দেয় রেফারি, সেখান থেকে গোল করে আরকাদাগ 1-1 করে দেয়। 1-1 করে দেওয়া মানে সেখানেই ইস্টবেঙ্গলের আশা শেষ। এদিকে এসে 1-0 তারা জিতে গিয়েছিল, এবং পরবর্তীকালে যখন ইস্টবেঙ্গল অ্যাটাক করতে উঠছিল তারা কাউন্টার থেকে আরেকটা গোল করে 2-1 করে, এবং একদমই তোমার যেটা বলা হয় যে কফিনে শেষ পেরেক মুতে দেওয়া, সেটা হয়ে যায়। ইস্টবেঙ্গলের এএফসির জার্নি এখানেই শেষ হলো। তবে যতটুকু বোঝা গেল যে এই এএফসি চ্যালেঞ্জ লিগ কিন্তু অতটাও শক্ত কিছু নয়, সেখানে ইন্ডিয়ান ক্লাবরা কিন্তু এখানে ভালো কিছু করতে পারে ভবিষ্যতে, সেই দিকে নজর থাকবে। আপাতত এএফসির জার্নি ইস্টবেঙ্গলের এখানেই শেষ হচ্ছে। তো সেখানে তোমরা জানিও তোমাদের এই ম্যাচ নিয়ে কি মতামত, সঙ্গে আইএসএল প্লে অফসে মোহনবাগানের বিরুদ্ধে কোন দলকে দেখতে চাও, নর্থ ইস্ট নাকি জামশেদপুর, সেটাও কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।